নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভগবানপুরে ট্রেকারে আগুন, উত্তেজনা এলাকায় পুলিশ জনতা ইট বৃষ্টি। সিল করা হলো স্ট্রং রুম, 22শে নভেম্বর ভোট গণনা কোলাঘাটে। গণনা কেন্দ্র জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, 3টি বলয়ে ঘেরাটোপ গণনা কেন্দ্রে। র্যাগিং এর অভিযোগ, রিপোলিং এর দাবি জানালেন কং প্রার্থী। দিশাহীন সমবায়, 500,000-এর নোটের লেনদেন বন্ধ, সমস্যায় 2 মেদিনীপুরের কৃষকেরা। পাম্পে নোট বদলে নেই উৎসাহ, প্রচারের অভাব প্রাথমিকভাবে এমনটাই ধারণা। হাতির তাণ্ডবে নাজেহাল, ক্ষতি সবজি ফসলের, বন দপ্তরের উদাসীনতার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। পানিফলই দেখালো জীবিকার দিশা, পানিফল চাষ করে প্রায় 12 বছর ধরে জীবিকা নির্বাহ করছেন কৃষক। আসছে বিস্তারিত খবরে। মদ্যপ অবস্থায় যাত্রী বোঝাই ট্রেকার থেকে যাত্রী নামিয়ে ট্রেকারে আগুন লাগালো এক দুষ্কৃতী। ঘটনায় উত্তেজনা ছড়ায় ভগবানপুরে। দফায় দফায় চলে পথ অবরোধ ও বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। ট্রেকারে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়ালো ভগবানপুরে। জানা গেছে, শনিবার যাত্রী বোঝাই ট্রেকার থেকে যাত্রী নামিয়ে ট্রেকারে আগুন লাগিয়ে দেয় এক দুষ্কৃতী। ভগবানপুরের জলিবার মোড়ের ঘটনা। 5টার সময় আমি যখন এখানে এসে দেখি একজন লোকের সঙ্গে ট্রেকারওয়ালার সঙ্গে ঝগড়া হচ্ছে। তারপর সঙ্গে সঙ্গে দেখি না পেট্রোল ঢেলে দিচ্ছে, দিয়ে চাবিটা নিয়ে নিচ্ছে গাড়ি থেকে চাবিটা নেওয়ার পর পেট্রোল থেকে সঙ্গে সঙ্গে সাইখাজি জেলে ছুটে পালিয়ে গেছে। তখন এখানে খুব কম লোক ছিল, এখানে খুব কম লোক থাকার জন্য তাকে ধরতে পারেনি, ছুটে পালিয়ে গেছে। তারা প্রচুর লোক পরপর জমা হয়েছে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছি পুলিশ 1 ঘন্টার কাছাকাছি প্রায় পরে এসছে পুলিশ। আধ ঘন্টা মিনিমাম হয়ে গেছে পুলিশ আসেনি। তারপর পুলিশ এসছে, পুলিশ এসে দূরে দাঁড়িয়ে পুলিশ এসে কোনো প্রশাসন নেই। দোষীকে গ্রেফতারের দাবিতে ভগবানপুর গোয়ালাপুকুর রাস্তা আটকে দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ। জানা গেছে, ঘটনায় মূল অভিযুক্ত নূর ইসলাম মল্লিক। এদিন মদ্যপ অবস্থায় ছিল সে। হঠাৎই একটি যাত্রী বোঝাই ট্রেকারকে দাঁড় করিয়ে সেই ট্রেকার থেকে যাত্রী নামিয়ে ট্রেকারটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। গতকাল ঘটনাটা যে ঘটে গেছে, সেই গতকালের ঘটনাটাকে আমরা সামাল দিবার জন্য আমরা কিছু ব্যক্তিরা চেষ্টা করছিলাম যে ওই আসামিটাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং বিগত কয়েকদিন আগে যে এই দোকানটাকে যে আসামিটা ভেঙেছে তাকেও গ্রেপ্তার করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলি, থানার বড়বাবুর সঙ্গে। বড়বাবু আমাদের কথা দিলেন, হ্যাঁ আমি আসামি ধরতে যাচ্ছি বলে কয়েকজনকে নিয়ে ফর্মালিটি বজায় রাখার জন্য বেরিয়ে গেলেন। এদিকে ফোন করে দিলেন যে র্যাবকে পাঠিয়ে আমাদের এখানে তারা শান্তি প্রিয়ভাবে হচ্ছে ওই বট গাছের গোড়ায় বসেছিল, হঠাৎ নেমে তাদের উপরে লাঠিচার্জ করে। আমরা মনে করি খুব তাড়াতাড়ি তাদের অ্যারেস্ট করা হোক, এবং এখানে আর কোনো কিছু নয়, ওদের অ্যারেস্ট করলে এখানে শান্তি শৃঙ্খলা সবাই বজায় থাকবে, কোনো কিছু অবরোধ উঠে যাবে, অপ্রীতিকর ঘটনা দিকেও যাবে না, অবরোধ উঠে যাবে। তৎক্ষণাৎ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ট্রেকারটি। মূল অভিযুক্ত নূর ইসলাম মল্লিককে নন্দকুমার থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, নন্দকুমারে মেয়ের বাড়িতে লুকিয়েছিল সে। এদিকে দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে এলাকায়। রবিবারও দফায় দফায় চলে অবরোধ পর্ব। এক সিভিক পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আমি স্কুল থেকে ফিরে যখন দেখলাম 5:30টার দিকে এখানে একটা ট্রেকার দাঁড়িয়ে আছে এবং প্রচুর লোক জড়ো হয়ে গেছে। আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, না 3টের সময় গান্ধী রোডে একটা মোংলা মারোর ট্রেকার ওই ইসলাম মল্লিক বলে ছেলেটিকে ধাক্কা মেরেছে, তার জন্য এখানে গাড়ি আটকে এখানে প্রতিবাদ জানাচ্ছে। আমি দেরেন্দ্রার পট্টনায়ক বাবুকে ফোন করি যে আমাদের ভগবানপুর থানার একজন অফিসার এসে। ওই টাইমটা কত? ওই টাইমটা 5টা নাগাদ। ওই টাইমটা আমি যখন পট্টনায়ক বাবুকে ফোন করি তখন পট্টনায়ক বাবু বললেন যে কোনো ফোর্স নেই। এখান থেকে থানা কত সময় লাগে? 1 কিলোমিটার দূরত্বে। আসতে কত সময় লাগে? 5 মিনিট ম্যাক্সিমাম।
পুলিশ আসতে 5 মিনিট সময় লাগে করেছি। আমি সমস্ত জায়গায় ফোন করেছি। 1 ঘন্টা পরে বড়বাবু সহ তার অন্যান্য সমস্ত অফিসাররা এলেন। আসার পরে এখানকার মানুষ তখন বিক্ষোভ দেখায়, ওনারা চলে যান। তারপর থেকে কোনো যোগাযোগ নেই, তারপর থেকে কোনো পুলিশ অফিসার এখানে আসেননি। ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ফের উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। দুপক্ষের মধ্যে চলে ইটের লড়াই। এলাকায় এখনো অব্যাহত রয়েছে উত্তেজনা। সকলের উদ্দেশ্যে বলি যে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা ডেফিনেটলি সেটা উচিত ছিল না। যখন ঘটে গেছে এ তো কিছু করার নেই। এরপর যেটা আছে, আপনাদের যে দাবি আছে যে আসামিকে ধরে দেওয়া, তো তার জন্য আমরা সচেষ্ট আছি। কালকে প্রচুর রেড করা হয়েছে। হ্যাঁ, এর ভবিষ্যতে রেড এরকম চলবে এবং আশা করি আমরা খুব শীঘ্রই একে ধরে নিতে পারবো। এর জন্য আপনাদের মানে এই লেভেলে এসে বিক্ষোভ করার কোনো দরকার নেই, কারণ এটা আমাদেরই কাজ। ঠিক আছে, আমি এসডিপি হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে কদিনের মধ্যেই, খুব অল্প দিনের মধ্যেই আমরা একে ধরে নেবো আর কি। সমীর মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আগামী 22শে নভেম্বর কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলে হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গণনা। প্রশাসনিক অধিকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সিল করে দেওয়া হয় স্ট্রং রুমগুলিকে। এবার একটি গণনা কেন্দ্রেই তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হবে। কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলে হতে চলেছে গণনা পর্ব। আগে 4টা হবে, পরে 3টে সম্বন্ধে কত আশাবাদী আপনারা? আমরা তো আশাবাদী, কিন্তু একটা বিষয় তো আছে, আমরা প্রথম থেকেই বলছি এই অবাধ এবং ইলেকশন যদি হয় তাহলে আমার গণনার সময় বা আগে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য যথেষ্ট সজাগ প্রশাসন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। 3টে এসি 3টে বিধানসভা তো সরাসরি ওখানে ইভিএম গ্রহণ করা হয়েছে হলদিয়াতে। হলদিয়া থেকে এখানে আসতে দেরি হলো, এই সকালবেলায় এলো, তাই হচ্ছে যে দেরি হয়ে গেল। এখানে আপনার জেতার পরে কতটা আশাবাদী? 200 ভাগ আমরা নিশ্চিত জিতছি। কত হতে পারে দিতে পারে? আমরা তো প্রত্যাশা করছি আগেরবারের থেকে মার্জিন অনেক বেশি। গণনা কেন্দ্র জুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রথম বলয়ে থাকছে কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় বলয়ে বিএসএফ এবং তৃতীয় বলয়ে রয়েছে রাজ্য পুলিশ। গণনা কেন্দ্র এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি তমলুক লোকসভা উপনির্বাচনের যে স্ট্রং রুম করা আছে কেটিপিপি হাই স্কুল। ইতিমধ্যে এখন বাজে 9টা, সকাল 9টা। এখনো চলছে স্ট্রং রুম সিল করার কাজ। জাহাঙ্গীর বাদশাহ, আরসিবিএস নিউজ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হতে চলেছে কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলে। গণনার সময় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রটিকে। গণনা কেন্দ্র এলাকায় 144 নম্বর ধারা জারি করা হয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গণনা হতে চলেছে 22শে নভেম্বর। কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলে ভোট গণনা হবে। রবিবার সকাল 9টার মধ্যেই সমস্ত বুথ থেকে গণনা কেন্দ্রে ইভিএম গুলি এসে পৌঁছয়। সিল করে দেওয়া হয় স্ট্রং রুমগুলিকে। প্রশাসনিক অধিকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই স্ট্রং রুমগুলি সিল করা হয়। सबका अरेस्ट वो करेंगे सब लोग, उसके बाद इधर से चले जाएंगे तो कैमरा चालू करा के पूछा पड़ा উপনির্বাচন কেন্দ্রের 7 প্রার্থী
ভাগ্যবন্দী আছে এই স্ট্রং রুমে। 22 তারিখ গণনা হবে কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলের এই গণনা সেন্টারে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ভোট গণনার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে ঠিক কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশার সঙ্গে। জাহাঙ্গীর, কেটিপিপি হাই স্কুলের নিরাপত্তার ব্যবস্থা ঠিক কিভাবে সাজানো হয়েছে? দেখো পূর্ণিতা, তমলুক লোকসভা উপনির্বাচনের ভোট হয়েছে 19 তারিখ এবং সমস্ত কিছু ইভিএম এবং ভোটের যন্ত্রপাতি এবং ভোটের যে যাবতীয় জিনিস বন্দী আছে কোলাঘাটের কেটিপিপি হাই স্কুল সেন্টারে। এখানেই ভোট গণনা হবে 22 তারিখ সকাল 8টা থেকে। এর জন্য কিন্তু নিরাপত্তার চড়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এই গণনা কেন্দ্র। মূলত তিনটি স্টেপে পুলিশ থাকবে। প্রথম যে গণনা কেন্দ্রের ভিতরে সেখানে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এবং সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে পুলিং এজেন্ট বা তার পার্সোনাল যারা ঢুকবেন সেই সেকেন্ড স্টেপে কিন্তু থাকবে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং থার্ড স্টেপ যেটা একদম বাইরে যেখান থেকে যারা পুলিং এজেন্ট বা যারা সাংবাদিক বা যারা প্রশাসনিক কথা রাখবেন সেখানে অস্ত্রধারী পুলিশ তারা থাকবেন সেখানে চেক করার জন্য। মূলত তিনটি স্তরে মুড়ে ফেলা হবে এই গণনা কেন্দ্র থেকে। এবং এটাও জানা গেছে যে এই গণনা সেন্টার চারিধারে কিন্তু 144 ধারা জারি করা হবে প্রশাসনের তরফ থেকে। তার কারণ এই ভোট গণনা কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। ইতিমধ্যেই কিন্তু 7 জন প্রার্থী এই লোকসভা উপনির্বাচন তারা প্রার্থী হয়েছিলেন, তাদের ভাগ্য কিন্তু এই স্ট্রং রুম বন্দী আছে। 22 তারিখ সকাল 8টা থেকেই গণনা শুরু হবে। আর যে ট্রেন্ড আমরা জানতে পারছি মূলত এই ট্রেন্ডের ফলে দেখা যাবে যে হয়তো 12টার মধ্যেই ফলাফল জানা যাবে। আর এই ফলাফল জানার জন্য কিন্তু শুধু রাজ্যবাসী নয় এবং জেলাবাসী সবাই কিন্তু উৎসুক হয়ে আছে। কবিতা, র্যাগিং এবং সন্ত্রাসের অভিযোগ, একাধিক অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করে এবার রিপোলিং এর দাবি জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী পার্থ বটব্যাল। উপনির্বাচনে লাগামহীন সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ। নন্দীগ্রাম এবং হলদিয়া বিধানসভায় ব্যাপক হারে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে রিপোলিং এর দাবি জানালেন কংগ্রেস প্রার্থী পার্থ বটব্যাল। গতকালের নির্বাচন পুরোপুরি প্রহসন। 7টি বিধানসভার মধ্যে বিশেষ করে 209 হলদিয়া এবং 210 নন্দীগ্রাম এই দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একদম সিপিএমের যে সমস্ত দুষ্কৃতীদের আমরা দেখেছি তারাই তৃণমূলের সামনে হয়ে অ্যাসাল্ট করেছে, আমাদের লোকজনকে মারধর করেছে, বুথ থেকে বের করে দিয়েছে। সবের ভোট মানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়নি, আমরা এক কথা বলেছি। তার জন্য আমরা তমলুক পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যে রিটার্নিং অফিসার ওনার কাছে আমরা রিপোলের ডিমান্ড করেছি এই দুটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, এবং সেই সঙ্গে সঙ্গে চিফ ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনার, জেনারেল অবজারভার এই লোকসভা কেন্দ্রে যিনি ছিলেন, পুলিশ অবজারভার সবকে জানিয়েছি। একটি সাংবাদিক বৈঠক করে এই দাবি জানান তিনি। পাশাপাশি তার অভিযোগ সমস্ত ঘটনা জানা থাকলেও প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, তাই প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেই এবার রিপোলিং এর দাবি জানালেন কং প্রার্থী। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম রিপোলিং হচ্ছে না। গতকাল 19 নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রে যে উপনির্বাচন হলো, এই উপনির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, বিশেষ করে নন্দীগ্রাম ও হলদিয়ায়। সেখানকার ভোটাররা বুথে গিয়েও ফিরে এসেছে, তাদের আঙ্গুলে কালি দেওয়া হয়েছে, সইও করে নেওয়া হয়েছে, কিন্তু ক্যাডাররা এসে ভোটটা দিয়ে দিয়েছে। তাই নন্দীগ্রাম এবং হলদিয়া এই দুটো আসনে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি যে আমাদের প্রার্থী পার্থ বটব্যাল ওখানে বিপুল ভোট পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের কংগ্রেস কর্মীরা তারা কাজ করতে বাধা দিয়েছে, তার বাধা পেয়েছে। আর এজেন্ট যারা ছিলেন এজেন্টদেরকে বুথ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু এজেন্ট আমাদের মারও খেয়েছে হলদিয়া। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
500 এবং 1000 টাকার নোট বদলের জেরে এবার দিশাহীন অবস্থা সমবায় ব্যাংকগুলির। দাদন দেওয়া নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছে বহু কৃষক। আপাতত স্থগিত রয়েছে বহু কোটি টাকার লেনদেন। নোট বদলের জেরে দিশাহীন সমবায়। পুরনো 500 ও 1000 টাকার নোট বদলের জেরে নানা সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। মূলত এখন সমস্যা হচ্ছে বীজ ধান কেনা। যারা আসছে তারা বীজ ধান কেনার জন্য তো টাকা তোলার জন্য আসছে, কিন্তু তারা টাকা পাচ্ছে না। এই 500,000 টাকা 500,000 টাকা ঋণ শোধটা এখন কম করতেছে, কারণ আমাদের এই সময়টা কি হয়? মার্চমুখী কালেকশন। আচ্ছা, এই সময়টা কি চাষ হয় তাহলে? এই সময় এই যে গরু ধানের উপর ধান চাষের জন্য যে বীজ তোলা পড়বে তার জন্য। তোলা কিনতে পারছেন না, বীজ তোলা ফেলে দিতে পারছে। এবার সমবায় ব্যাংকগুলির দিশাহীন অবস্থা সামনে এলো। সমবায়তে 500 ও 1000 টাকা লেনদেন বন্ধ। তাই এবার দাদন দেওয়া নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন অসংখ্য কৃষক। 500 টাকা নিয়ে কি করব? কুচো 500 টাকা দিচ্ছি, তাতে নিয়ে কি করব? ধান কেনাও যাচ্ছে না, সার কিনবে ইত্যাদি করবে, কিছুই করতে পারছে না। আলু বীজ লাগাবে। আপনি যে জায়গায় কাজ করেন কি চাষ বেশি হয়? আমাদের ওখানে পান চাষের বেশি কাজ, এবং এই সময়টাই ওই যে কি ধানটা বলে বড় ধানের এই সময়টা হবে। আলু, বোরো ধান, সর্ষে আর তিল মিলিয়ে এখন শীতকালীন সবজি চাষের মৌসুম। এদিকে বকেয়া লোন শোধ এবং নতুন লোন নেওয়ার ক্ষেত্রে পুরনো 500 আর 1000-এর নোট বাধা হয়ে দাঁড়িয়েছে। দিতে পারছেন বা তুলতে পারছেন কিছু না, 500-1000-এর নোট পাচ্ছি, তাহলে তো সমস্যা হবে চাষিদের। আপনাকে সমবায় সমিতি কোন সমবায় সমিতি? শ্রীরামপুর সিএসি। তো এখন আপনাদের যে গ্রাহকরা যারা আছে তাদেরকে কি বোঝাচ্ছেন? এখন তাদেরকে বোঝাচ্ছি যে এখন আমরা 500-1000 নোট নিতে পারছি না, আমরা খুচরো নোট দিলে জমা নেব। চাষের ক্ষেত্রে কি হচ্ছে? যারা চাষিরা নির্ভরশীল এই সময়টা বোঝাচ্ছি কিভাবে, মানে সেটা 500-1000-এর নোট তো দিতে পারছি না, কি করব? ফলে যার পর্নায় সমস্যায় পড়েছেন দুই মেদিনীপুরের মানুষ। দেখুন, রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সবাইকে কাজ করতে হবে, কারণ আমাদের ব্যাংক রিজার্ভ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক। তো রিজার্ভ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকে যদি রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হয়, তাহলে যে রেস্ট্রিকশনগুলো রয়েছে সেই রেস্ট্রিকশনগুলো যদি সমস্ত ব্যাংকের ক্ষেত্রে একই রকম হয়, সেক্ষেত্রে তো কোনো সমস্যা কিছু নেই। যেমন উইথড্রলের ক্ষেত্রে বলা আছে 24,000 টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে এখন একবারে তুলতে পারবেন, কারেন্ট অ্যাকাউন্টে 50,000 টাকা তুলতে পারবেন। সেই রেস্ট্রিকশনগুলো আমরা নিঃসন্দেহে সব কিছু মেনে চলছি। আমরা দিনরাত খেটে আজকে 9 তারিখ কোথায় ইম্পোজড হয়েছে, আপনার 9 তারিখ থেকে আপনার 10, 11, 12, 13 এই 4 দিন আমরা জমা এবং তোলা সবটাই করতে পেরেছিলাম। কিন্তু রিজার্ভ ব্যাংকেরই একটা নোটিফিকেশন অনুযায়ী আমরা 14 তারিখের নোটিফিকেশন অনুযায়ী 15 তারিখ থেকে আর আমরা 500-1000 টাকার নোট জমা নিচ্ছি না, এবং এখনও পর্যন্ত তার কোনো নেক্সট সার্কুলার এসে পৌঁছায়নি যাতে আমরা ওই নোটগুলো জমা নিতে পারি। তো এইটার কারণে আমার এখানে যত গ্রাহক আছেন, যত সেভিংস গ্রাহক আছেন বা কারেন্ট গ্রাহক আছেন, তাদের তো একটা সমস্যা হচ্ছে। টাকা লেনদেন তাই আপাতত প্রায় বন্ধ বললেই চলে। বহু কোটি টাকার লেনদেন স্থগিত। এখন কোনো পরিষেবা দিতে পারছি না বলবো না, আমাদের পেমেন্টের ক্ষেত্রে পরিষেবা সেটা আমরা পরিষ্কার দিতে পারছি, সেই নিয়ে কোনো সমস্যা নেই। বরঞ্চ আমি বলবো যে হয়তো অন্যান্য ব্যাংকে এই টাকাটা দিতে পারছে না যে টাকাটা আমরা এখন দিতে পারছি, কিন্তু জমার ক্ষেত্রে যেটা নর্মাল ডিপোজিট, সেই ক্ষেত্রে মানে যেগুলো এসবিআই নোট 500-1000 সেই জমাটা আমরা নিতে পারছি না। সাধারণ মানুষের ঘরে যদি এখন 500-1000 টাকা থেকে থাকে এবং তার যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে তার পক্ষে একটা কষ্টকর জায়গা পৌঁছাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব যে এই জায়গা থেকে আমাদেরকে মানে পারমিশনটা উইথড্র করে নেওয়া হয়, যাতে আমরা এইটা কাজটা করতে পারি। তাহলে সেই আমাদের গ্রাহকরা এটা অনেক নিশ্চয়ই সুবিধা পাবেন, এবং আমরা আশা রাখবো রিজার্ভ ব্যাংক নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করছেন এবং খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে একটা যে সমাধান সূত্র বেরোবে। রিজার্ভ ব্যাংকের পরবর্তী নির্দেশিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সমবায়। 500 টাকা 1000 টাকার নোট এখানে কিছুদিন এই জাস্ট বন্ধ করা হয়েছে রিসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলারে বা আরবিআই সার্কুলারে, কিন্তু টাকা উঠাতে তো অসুবিধে নেই। আর যেটা 500-1000 টাকা যেটা বন্ধ হয়েছে তাতে হয়তো কিছুটা অসুবিধা হয়েছে, সেটা সাময়িক ব্যাপার, মিটে যাবে। আই থিঙ্ক এটা খুব শর্টলি এটা ঠিক হয়ে যাবে, এবং 7-10 দিনের জন্য মানুষের অসুবিধা হয় না। এরকম অসুবিধা আমরা প্রায় দিনই তমলুক শহরে বুঝি, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, স্ট্রাইক হয়ে যায়, রাস্তার যানজট হয়ে যায়, যেতে পারি না, অনেক অসুবিধা আমরা ফেস করি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS।
পেট্রোল পাম্পগুলিতে 500 এবং 1000 টাকার নোট বদলের সুযোগ করে দিয়েছে সরকার। রবিবার থেকে চালু হয়েছে এই পরিষেবা। তমলুকের ধারিন্দার একটি পেট্রোল পাম্পে রবিবার এই সুযোগ নিয়েছেন মাত্র কয়েকজন। উপযুক্ত প্রচারের অভাবে তেমনভাবে উৎসাহ দেখা যাচ্ছে না মানুষের মধ্যে। পুরনো 500 ও 1000-এর নোট বদল নিয়ে যাতে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি কিছুটা কমে, তাই পেট্রোল পাম্পগুলিতে নোট বদলানোর সুযোগ দিয়েছে সরকার। বলছি নগদে নিচ্ছেন না এখানে কার্ডে টাকা তোলা যাচ্ছে, এটা জানেন কি আপনারা? নগদ এখানে কার্ডে টাকা উঠছে জানেন? মানে এই যে নগদ টাকা পাচ্ছেন, যেমন এটিএম থেকে টাকা পান, জানেন? না, আমার ঠিক জানা নেই না। রবিবার থেকে চালু হচ্ছে এই পরিষেবা। গোটা দেশের প্রায় 180টি পাম্পে এই সুবিধা মিলবে বলে জানা গেছে। দেওয়ার কথা গভর্নমেন্ট ঘোষণা করেছে, এখন এই মুহূর্তে অফিসার অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, সেই জন্য আমি আসছি, আবার এক্ষুনি বেরিয়ে যাব। সেলস অফিসার কোথায় মারা গেছে? কোথায়? দেবরাতে। কবে? কালকে, গতকাল। কি নাম ছিল? সুমিত দে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? কার অ্যাক্সিডেন্ট, যার জন্য আমি ছিলাম ওখানে কাল থেকে। আচ্ছা, টাকা পয়সা না হয়নি, কালকে মেলটা পেয়েছি। আচ্ছা, সোমবার নেবো, সোমবার থেকে চালু হয়ে যাবে। তমলুকের ধারিন্দার একটি পেট্রোল পাম্পে এই সুযোগ মিলছে। এখন যেভাবে এটিএম এ টাকা পাওয়া যায়, সেভাবে এই পেট্রোল পাম্প থেকে নগদ টাকা দেওয়া হচ্ছে। আপনার ডেবিট কার্ড থাকলে, এটা কি জানা আছে আপনার? না, আমার জানা নেই, আমার ডেবিট কার্ড নেই। ডেবিট কার্ডও নেই। আর এমনি যা এই যে আপনি তেল কিনছেন, নগদেই তেল কিনছেন, এই খুচরো টাকা কি আগের থেকে অনেকটা সমস্যা মিটেছে? সমস্যা মিটেছে বলতে এখনো তো খুচরো টাকা হাতে পাচ্ছি না। ব্যাংকে টাকা ডিপোজিট করেছি কিছু টাকা, সেটা তো এখনো। তবে রবিবার এই সুযোগ নিয়েছেন মাত্র 4 জন। নগদে তেল নিচ্ছেন পেট্রোলটা এখান থেকে? বলছি এখানে ওই এটিএম এর মতো ডেবিট কার্ড দিলে নগদ টাকা 2000 করে পাওয়া যাচ্ছে, জানেন? এই পাম্পটাই পার্টিকুলার জানি না, তো পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, তাহলে তো আমাদের সুবিধা হবে। তাহলে উপযুক্ত প্রচারের অভাবে এখনো পর্যন্ত তেমন ভাবে মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না বলে প্রাথমিকভাবে ধারণা। এখনো পর্যন্ত কতজন নিয়ে গেছে? 4-5 জন। 4-5 জন নিয়ে গেছে। ওরা কি নিজেরাই এসে জেনে নিল? নিজেরাই এসে জেনে গেছে, মালিক একজনকে ফোন করে ডেকে নিয়ে টাকাটা দিয়েছে। আচ্ছা, এবং এটা কি আপনারা যে বাইকে তেল নিতে আসে তাকে মুখে মুখে বলছেন যে টাকা পাওয়া যায়? আমাদের প্রচার সবসময় চলছে। মানে সেভাবে মানুষের উৎসাহ নেই মনে হচ্ছে। ততটা আগ্রহ নেই, সবাই নগদে প্রায় নিচ্ছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। হাতির তাণ্ডবে অতিষ্ঠ মেদিনীপুর শহরের বেশ কয়েকটি গ্রামের মানুষ। সূর্য অস্ত গেলেই গ্রামে ঢুকে পড়ে হাতির দলটি। ধান, সবজি থেকে শুরু করে দোকান, বাড়ি সমস্ত কিছুর বহু ক্ষতি করেছে। বন দপ্তরকে এ ব্যাপারে বারবার খবর দেওয়া হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি, এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই মেদিনীপুর শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 80টি হাতির একটি পাল। হাতির তাণ্ডব রাতের ঘুম কেড়েছে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় 3-4 দিন ধরে বেশ কিছু হাতি, প্রায় 150 হাতি আমাদের অনেক জমির ধান নষ্ট করেছে। তারপরে যদিও এখন দেখা গেছে একটা দলছুট একটা হাতি কালকে আমাদের গ্রামের মধ্যে ঢুকে আমাদের এইখানে একটা ভুসিমাল দোকানের অনেক মালপত্র নষ্ট করেছে। আমরা বন দপ্তরে জানিয়েছি, শাটার ভেঙে অনেক মালপত্র যা ভুসিমাল দোকানে ছিল তা সব নষ্ট করে দিয়েছে। গোলাপি চক, ফুলপাহাড়ি, খয়েরুল্লাহ চক, আমরাতলা সহ বেশ কিছু গ্রামের বাসিন্দারা এখন হাতির জন্য আতঙ্কিত। আমি স্থানীয় পঞ্চায়েত হিসেবে এখান থেকে আমাদের যে স্থানীয় ক্লাব আছে, ক্লাবের ছেলেরা যথেষ্টভাবে সহযোগিতা করেছে এবং আমি ফরেস্ট দপ্তরে আমরা সেইখান থেকে জানিয়েছি বা ওনারাও সেই জায়গায় আশ্বাস দিয়েছেন যে হাতিগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওনারা এসেও ছিলেন এখানে। সূর্য ডুবলেই হাতির দলটি জঙ্গল ছেড়ে গ্রাম লাগোয়া ধান জমিতে নেমে যাচ্ছে। এর ফলে কয়েকশো বিঘা ধানের জমি ক্ষতিগ্রস্তও হয়েছে। কয়েক বিঘা জমির সবজিরও ক্ষতি হয়েছে বলে অভিযোগ। গ্রামের লোকের অভিযোগ, বন দপ্তরের লোকেরা প্রতিদিন হাতিগুলিকে কুলা পাটি দিয়ে তাড়ানোর বন্দোবস্ত করলেও হাতিগুলিকে এই অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করছে না। তার ফলে সন্ধে নামলেই আতঙ্কে রাত কাটছে সমস্ত গ্রামবাসীদের। কাল রাত্রে প্রায় 2টোর দিকে আমি বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমার দোকানটা দূরে আছে, পাশে এই দোকানের পাশে একজন রাত্রে খবর দিয়ে যে দেবুদা তোমার হাতি দোকান ভাঙছে। তা আমি যখন আসি দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিলাম তো অটোমেটিক ভেঙে দিয়ে ওখানে আলু চাল টাল অনেক খেয়ে নিয়েছে। তো কিছুক্ষণ তারপরে আমরা তো আমাদের ক্লাবের ছেলে কিছু পাড়ার প্রতিবেশী সব জয়েন্ট হয়ে আমরা আগুন টাগুন জ্বালাতে 2-1 বোম ফাটাতে সে আস্তে আস্তে চলে গেল। রবিবার
ভোররাতে মেদিনীপুর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গোলাপীচক ও ফুলপাহাড়ি নামক দুটি গ্রামে হাতির দল থেকে একটি দলছুট হাতি ঢুকে পড়ে। জমিতে ফসলের ক্ষতি করার পাশাপাশি একটি দোকানঘর, বেশ কিছু বাড়ি ভাঙচুর এবং কয়েকটি বাড়ির প্রাচীর ভাঙচুর করে বলে অভিযোগ। ভোররাত পর্যন্ত গ্রামবাসীদের চেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়। সূর্য ডুবলেই আবার এই সমস্ত হাতির পাল এসে ঢুকে পড়ে সেই গ্রামে। যদিও স্থানীয় ক্লাবগুলি হাতি তাড়ানোর যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু বন দপ্তরের উদাসীনতা নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ক্ষতি মাঠে তো ধানের ক্ষতি করেছে, এবার গতকাল পাড়ায় ঢুকে যেটা আমাদের এই স্থানীয় দোকান ক্লাবের সামনে, ক্লাবের দোকানটাকে ভেঙেছে। শহর থেকে কত দূর আপনার গ্রাম, মানে এই জায়গা? 3 কিলোমিটার। তার মানে তো মেদিনীপুর শহরের? হ্যাঁ, মেদিনীপুর শহরের বুকেই তো। আমাদের বাড়ি তো শহর থেকে 3 কিলোমিটার দূরের মধ্যেই। কিরকম ভয় আতঙ্ক? হ্যাঁ, আমরা তো সারা রাত জেগে আছি তো, ক্লাবের ছেলেরা, আমি ক্লাবের সম্পাদক, ক্লাবের ছেলে। কি করছে? বন দপ্তরকে আমরা খবর দিয়েছিলাম, ওনারা এসেছিলেন, রেঞ্জার অফিসার, বিট অফিসার সকলেই এসেছিলেন। হ্যাঁ, ওনারা সব দেখে গেছেন এবং আমরা বলেছি ব্যবস্থা নিতে। হাতির ওনারা আশ্বাস দিয়ে গেছেন আমাদের যে আমরাও দেখছি দলছুট হাতি, ওটাকে আমরা ফেরানোর চেষ্টা করছি এবং আমরা ক্লাবের পক্ষ থেকে ছেলেরা যাত্রাতে বেরোবে, তেল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন RCBS বাংলায়। পানিফল দেখাচ্ছে উপার্জনের আলো। পানিফল চাষ করে প্রায় 12 বছর ধরে সংসার চালাচ্ছেন ময়নার কৃষক চন্দন ভৌমিক। জানালেন পানিফল চাষের খুঁটিনাটি। পানিফল দেখালো জীবিকার দিশা। ময়না থানার গোকুলনগর গ্রামের বাসিন্দা চন্দন ভৌমিক পানিফল চাষ করেই সংসার চালান। লাগাইবে 6-7 মাস ধরে, ঠিক আছে। এইবারে 2 মাস ফলন হবে। এটা কি মাসে লাগিয়েছেন গাছটা? এটা লাগাইছি শ্রাবণ ভাদ্র মাসে। শ্রাবণ ভাদ্র মাসে। এইবারে তার আগে লাগানো যেগুলো ছিল সেগুলো ওই পুকুরে টুকুরে, সেগুলো শিগগিরি বাড়িয়ে, মানে সেগুলো হচ্ছে তোমার ভাদ্র মাস থাকতে ফল চালু হয়ে যায়। আর এতে হচ্ছে অঘ্রাণ মাস, মানে কার্তিক মাসের 15-20 তারিখের পরে শুরু হয়। আচ্ছা। আর এতে অনেক সব রকম ওষুধ, বেগুনে যা ওষুধ, বেগুন শশাতে যা ওষুধ, ইমিস্টার, রেলিগোল্ড, তোমার ওই উপহার, তোমার আর হচ্ছে মিরাকুলান, মাইক্রোফুট, টেসেল2, সব রকমই ওষুধ। এবারে কীটনাশকের মধ্যে কোরাজিন ব্যবহার করা হয়। কোরাজিন ব্যবহার করলে 20-22 দিনের মেয়াদ থাকে আর কি। পানিফল আসলে 2 মাসের চাষ। চন্দনবাবু জানালেন 2 বিঘে জমিতে চাষ করতে মোট খরচ প্রায় 35,000 টাকা। জায়গাটা 2 বিঘা রোজগার হয়। আচ্ছা, খরচা কেমন হয়? এবং এতে খরচা কত? 35-30 হাজার টাকা খরচা। আপনি কি শুধু এই চাষটাই করেন? আপনার সংসার কিভাবে চলে? সংসার এতেই চলে। এতে ওই 2 মাসের মধ্যে 35,000 টাকা খরচা হয়। এইবারে এতে ফলনটা মজুর টজুর বাদেও ও 50,000 টাকারও লাভ। মোট উৎপাদনের আর্থিক উপার্জন প্রায় 60,000 টাকা। তবে একই সঙ্গে জলাভূমিতে কালো মাছের চাষও হয়ে থাকে। এই পানিফল থাকলেই কই মাছ, শোল মাছ, লেঠা মাছ প্রচুর থাকে। মানে কালো মাছের চাষটাও হয়? কালো মাছের চাষটা বেশি হয়। তিনি মোট 4 বিঘা জমিতে পানিফল চাষ করেন। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে সব ধরনের কীটনাশক ঔষধ ব্যবহার করতে হয়। প্রায় 12 বছর ধরে এই চাষ করে জীবিকা নির্বাহ করছেন চন্দন ভৌমিক। ফলটা মার্কেটে ভিতরটা সবই কিন্তু গায়ের রংটা কালো। ফলটা মার্কেটে কিরকম রেটে বিক্রি হয় এখন? পাইকারি কি ওই লক্ষ্মী পূজার সময় তো 160 টাকা করে বিক্রি হয়েছে পাল্লা। আর এইবারে সমা পূজার সময় থাকতে দাম একটা মেজারমেন্ট হয়ে যাবে 50 টাকা 60 টাকা হাই। তারপরে পৌষ মাস যা পড়ে যাবে এইবারে 30, 35, 40 টাকায় কমে যাবে। আবার পৌষ সংক্রান্তির সময়
আবার সেই 150 টাকা 200 টাকায় চলে যায়। মানে ওটা হচ্ছে একদিনের জন্য পৌষ সংক্রান্তি। অসিত পেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আমাদের নতুন অনুষ্ঠান ক্লাসরুম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকছে আমাদের স্টুডিওতে। সামনে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশনে ভুগছো? চিন্তা নেই, তোমাদের পাশে রয়েছে RCBS ক্লাসরুম। সোম, বুধ, শুক্র রাত 9টায় শুধুমাত্র RCBS বাংলায়। পুনঃপ্রচার মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টায় RCBS মুভিজে। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই।